একজন মা বলছিলেন যে ধর্ষণ করতে হয় আমাদের মতন পরিণত বয়স্ক যারা আছে তাদেরকে করো, আমার 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চাকে কেন ধর্ষণ করতে হবে? এত মর্মান্তিক, যিনি ধর্ষিত হন তাকেই প্রমাণ করতে হয় যে যে তিনি ধর্ষিত দূষিত হয়েছেন। হয়েছেন। দেশের এখন যেই অবস্থা যদি বলি, একেবারে মানুষের হৃদয় নাড়া দিয়েছে, মানুষের বিবেক কোথায় গেছে জানি না। সেটা হচ্ছে মিরপুরের পল্লবীতে যে রাজধানীর পল্লবীতে যে ধর্ষণের ঘটনা, একটা ছোট্ট শিশুকে মাথা কেটে রেখে দেওয়া এবং এই যে ঘটনাগুলো, শেষ তার আগে 18 মেতে এক প্রবাসীকে 8 টুকরা করে ফেলা এবং আজকে রামপুরা মাদ্রাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার। যদিও এই পল্লবীর যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে তার বাবা বিলাপ করে বলেছে আসলে বিচার চাইব কার কাছে, কিন্তু কয়েকদিন আলোচনা হবে, দেখা হবে আরেকটা ঘটনা, তখন ভুলে যাবে আমাদের কথা। তার মানে এই হতাশাটা থেকে আশা কখন দেখবে দেশের মানুষ? আমি দেখতে পারছি না, আপনি যে বিষয়টি তোলার সঙ্গে সঙ্গে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। দেখুন, এখন এই মুহূর্তে বাংলাদেশ এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে। এই বাংলাদেশকে নিয়ে সবাই খেলবে, খেলার উর্বর ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে। মিস্টার ইউনূস এই কাজটি করে গেছেন। আমি যদি আরেকটু নোংরাভাবে বলি, বাংলাদেশ এখন সকাল বিকাল ধর্ষণের শিকার হবে। একদিকে ভারত, আর একদিকে চীন, অন্যদিকে যুক্তরাষ্ট্র, রয়েছে পাকিস্তান, রয়েছে রাশিয়া, পাশাপাশি মিয়ানমারও আছে। হ্যাঁ মিয়ানমার। আরাকান আর্মি তো কয়েকদিন আগে তাদের যে তাত্ত্বিক নেতা, তারা তো সে তো চট্টগ্রামের অংশটি আরাকান আর্মির যে মানচিত্র নিয়ে গেছে। ওখানে ঢুকিয়ে দিয়েছে। এখন সকালে রেপ করবে যুক্তরাষ্ট্র, দুপুরে যে রেপ করবে ভারত, সন্ধ্যায় রেপ করবে চীন, রাত্রে রেপ করবে রাশিয়া, পাকিস্তান মাঝখানে সুযোগ পেলে করার চেষ্টা। আমি খুব নোংরা ভাষা বলছি, এটি বাস্তবতা। এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে ধর্ষণের শিকার হতে যাচ্ছে, সেখানে মানুষের সামনে এখন এত এত ইস্যু, এই ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এই কারণে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আপনি তো বাবার বিলাপের কথা বলছিলেন, একদিন বা দুদিন আগে এই ইস্যুতে ঢাকা প্রেস ক্লাবের সামনে একজন মা বলছিলেন যে ধর্ষণ করতে হয় আমাদের মতন পরিণত বয়স্ক যারা আছে তাদেরকে করো, আমার 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চাকে কেন ধর্ষণ করতে হবে? আপনি বুঝতে পারছেন? এবং এগুলো নিয়ে কোনো বিলাপ নেই রাষ্ট্রীয় পর্যায়ে, এগুলো নিয়ে কোনো কথা নেই। এমন এমন খেলা চলছে, এই যে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। হামের শিশুরা মারা যাচ্ছে, এই সোকল বিপ্লবীদের কাছে এই হামের শিশু মারা যাওয়া কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হচ্ছে জুলাই সনদ। এতটাই ব্যবসার জায়গা হয়ে উঠেছে এদের কাছে এই রাজনীতি, ক্ষমতা। এবং আমরা যেই স্পিড নিয়ে কথা বলছিলাম, এই জিসুমিয়া, আকসা, এই আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি ইত্যাদি, আপনি বলুন তো এই যে বিষয় তুললেন, এটি কয়টি জায়গায় আলোচনা হচ্ছে? কয়টি জায়গায় কে খোঁজ খবর রাখছে, কে কথা বলছে? বিষয় হচ্ছে যে আমার যখন মাথা ব্যথা, আমার পেটে ব্যথা নিয়ে আমি কখন কথা বলবো, কিন্তু এই যে ধর্ষণ যে মহামারী আকারে ছড়িয়েছে, এই যে যেখানে সেখানে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যাচ্ছে, এই বড় বড় ইস্যুগুলো না থাকলে তো আমরা তো এগুলো অবশ্যই বড় ইস্যু, এগুলোই তখন আমাদের কাছে বড় হয়ে উঠতো, এগুলোই আমরা এগুলো নিয়ে কথা বলতাম, পত্রিকা হেডলাইনে এগুলোই আসতো। কিন্তু এগুলো এখন পেছন পেজে চলে যাচ্ছে। এবং কামাল ভাই বলছিলেন এই তো যে অস্থিরতা হওয়ার কারণটা কি, আসলে কোন জায়গায় আমাদের প্রবলেমটা? এখন মব হচ্ছে না, এখনো তো হচ্ছে। মব তো আগে ছিল না। দুই একটা বিষয়, ওই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড বা এরকম দুই একটা বিষয় আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, সেগুলোকে আবার এই যে সোকল বিপ্লবীরা রেফারেন্স হিসেবে না, মব শুরু হয়েছিল ওখান থেকেই। আরও পিছনে গেলে কাদের সিদ্দিকী ৭১-এর মুক্তিযুদ্ধের পরপরই তিনি বিহারীদের কুপিয়ে খুঁচিয়ে মারলেন বিএনওর দিয়ে, সেগুলো নিয়ে আসে। কত বড় নির্লজ্জ এরা যে এইসব উদাহরণ নিয়ে আসে। আমি বলতে চাচ্ছি যে ইউনূসের সময় যে একটা সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক অস্থিরতা ছিল, তার রেশ এখনো রয়ে গেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদ, যে বাংলাদেশে আর কোনো মব দেখতে হবে না। কোথায় তিনি কি বলবেন? যান, আবার কিছু শুনিয়ে দেবে। আবার আমরা সাংবাদিকরাও আছো, আমরা পাল্টা প্রশ্ন করতে পারি না। যা বলবেন সব ওইভাবে নিয়ে প্রেস রিলিজ লেখার মতন আমরা নিউজ এডিটরের কাছে জমা দিই। নিউজ এডিটর কিছু করার থাকে না, তার আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, তার আবার মালিক পক্ষ থাকে। প্রশ্নগুলো তো আবার চাকরি চলে যায়। হ্যাঁ, প্রশ্ন করা যাবে না। সুমন একটা গান আছে না, বাচ্চারা চুপচাপ বসে আঁকো, প্রশ্ন করো না, প্রশ্ন করা যাবে না।
এই প্রশ্ন করোনার বিষয়টি যদিও আওয়ামী লীগ সরকারের সময়ও হয়েছে, প্রশ্ন করা যায় না। প্রশ্ন করতে গেলেই নানান ধরনের ট্যাগ দেওয়া হতো। তো সেইগুলো এখন মহিরু আকার মানে সেই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি 24 আগস্টের পর। একটু কিন্তু আরো বেরোতে তো পারেনি, আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যদি মোস্তফা কামাল সামান্য একটু যোগ করে যে আমি প্রশ্নটা করে ফেলি, আসলে আমি নিজে খুব আবেগ আপ্লুত হয়ে যাই। এই শিশু বাচ্চারা কার কাছে নিরাপদ? বাবার ঘটনা যদি বলি, একেবারে বাবা, তারপর যে এই দুই দিন আগে চাচা ভাতিজি, মানে ছোট ছোট বাচ্চারা যারা খেলাধুলা করে বা চাচার কাছে যায় বা কাজিনের কাছে যায়, এই ছোট বাচ্চারা কার কাছে নিরাপদ? বিষয়টা এত স্পর্শকাতর, এগুলো নিয়ে কথা বলতেও কিন্তু লজ্জা হয়। আমাদের মনুষ্যত্বটা কোথায়? ওই পর্বটাই বোধহয় আমাদের মানবিকতাটা নাই। কোথায়? পশুত্বের যখন ভার বলেন, পশুত্বের যখন প্রভাব বেড়ে যায়, মনুষ্যত্ব ওখানে এমনিতে নাই হয়ে যায়। ও আরেকটা ঘটনা বলি, যেহেতু ভিডিওতে আপনি দেখেছেন, একটা মা তার বাচ্চা ছেলে 1.5 বছরের সম্ভবত হাতের পিছনে বাঁধ দিয়ে তাকে মারছেন, পরকীয়ার একটা বিষয় নিয়ে। তাহলে কার কাছে নিরাপদে বাচ্চা? নিরাপত্তার প্রশ্নটা একেবারেই কোনো প্রশ্নের মধ্যে বোধহয় এখন আর পড়ছে না। বরং আমার ব্যাখ্যার উপাদান আছে ওই মেয়েটার বাবার বক্তব্যে। বাবা সন্তান হারা, দিক বিদিক হারা, তার বোধহয় বোধ জ্ঞানও নাই। এর মধ্য দিয়ে এই বাবা যেই বক্তব্যটা দিয়েছে যে আমি বিচার চাই না, আপনারাও বিচার চাওয়ার দরকার নাই, আমি জানি এর কোনো বিচার হবে না, এর উপরে কি আর কোনো কথা থাকতে পারে? এইসব ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছিলাম। আওয়ামী লীগ আমলে দেখেছি বলেই তো এখন আর দেখতে চাই না। এখন কেন দেখবো আমরা? এটা 24 আগস্টটা যে আন্দোলনের কথা বলা হচ্ছে, এই যে 5 আগস্টের শিশুর পরে কথা বললেন, শিশু তো 24 অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। কত শিশুর মৃত্যু হয়েছে, কত শিশু এখনো আহত, পঙ্গু। তো পশু নিয়ে যারা কাজকর্ম করেন, গবেষণা করেন, তারা বলে থাকেন যে কুকুরেরও নাকি ওজোর আপত্তি থাকে, মাস থাকে, বিভিন্ন সিগন্যাল থাকে। কিন্তু আমরা মানুষ মনে হয় সিগন্যালও মানি না। ও যে একটা শিশু সেটাও মানি না। তো এমন এই বর্বরতা কি নিজেদের কোনো পাপে নাকি অন্যের কোনো পাপে আমরা ভুগছি, এই প্রশ্ন কিন্তু আসে। যদিও কথাটা একটু ধর্মাশ্রয়ী হয়ে যায়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। উপায়টা কি? আমি যদি একটু জানতে চাই, উপায়টা কি আসলে? উপায় অবশ্যই, উপায় কি? এখানে প্রথমত সামাজিক দায়বদ্ধতা আছে। দীর্ঘদিন ধরে শুনে আসছি, যদি সামাজিক দায়বদ্ধতা, যদি সামাজিক দায়বদ্ধতা অস্বীকার করি যে সমাজ বলতে আর কিছু নেই, তাহলে রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র সর্বসাধ্য দিয়ে সেটা চাইবে কিনা, কারণ রাষ্ট্রীয় শক্তির চেয়ে এখন পর্যন্ত বড় শক্তি কিন্তু গোটা বিশ্বে কোথাও নেই। এই প্রশ্নে মধ্যপ্রাচ্যের দিকে কিন্তু কিছু দৃষ্টান্ত আছে। মধ্যপ্রাচ্যে এখনো আছে, যেটা আমাদের এখানে সম্ভব নয়। এমন এমন শাস্তির বিধান ওখানে আছে, যে কারণে মানুষ, ওগুলো আমাদের আবার উচ্চারণ করতে একটু একটু কিন্তু সমস্যা আছে। আমাদের তো ক্রস ফায়ারেরও সমস্যা ছিল, তো সেটা তো এখন নেই। তো এরকম তো অন্তত শিশুদের প্রশ্নে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতাম। আমাদের কি বিচারহীনতার সংস্কৃতির কারণে কি আমরা বারবার মারাত্মক পর্যায়ে এই ধরনের ধর্ষণ শব্দটা, যেটা এটা তো উচ্চারণ করতেও মুখটা আটকে যায়। এটার বিচার প্রক্রিয়া আপনি গিয়ে দেখেন কত জটিল। অসংখ্য মামলা আছে, আমি কোর্ট বিট করেছিলাম কিছুদিন। এত মর্মান্তিক, যিনি ধর্ষিত হন তাকেই প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষিত হয়েছেন। একটা পর্যায়ে গিয়ে তিনি অভিযোগটা নিজেই প্রত্যাহার করে নেন যে না, আমার সাথে এই ধরনের কোনো কাণ্ড ঘটেনি। তো এর থেকে কি আমাদের উত্তরণের আশা তো আমরা দেখবই, আশা না থাকলে বাঁচবো কি নিয়ে? কিন্তু আমাদের তো অভিভাবক আছে, অর্থাৎ রাষ্ট্র আছে। রাষ্ট্র শক্তিমান অভিভাবক, আবার নির্বাচিত সরকার, আবার আন্দোলন পরবর্তী সরকার, ব্যাপক জনপ্রিয় সরকার। কি করার আছে, মানে রাষ্ট্র কি করবে, কি করা উচিত? রাষ্ট্রের অবশ্যই এখানে করার আছে। বিচার প্রক্রিয়াটা যদি প্রয়োজন একটু সংস্কার করে হলেও শর্ট কোর্সে নিয়ে আসে এই ধরনের বিষয় কিন্তু আপনি গতানুগতিক বিচারে একটা পর্যায়ে গিয়ে যিনি আক্রান্ত অথবা যিনি ক্ষতিগ্রস্ত তিনিও হতাশ হয়ে যান। তো ওই দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে রাষ্ট্র চাইলে অবশ্যই সেটার সমাধান করতে পারে শর্টকাট কোর্সে, অর্থাৎ সীমিত আয়োজনে। অবশ্যই আশার আলো দেখা যায়। সরকারের যদি মিনিমাম, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ে কিছু পদক্ষেপ কিন্তু আমরা এর মধ্যে দেখেছি, দু একটা, সম্ভবত ওনার কাছে আশা করতে হবে। যদি এই ধরনের বিচারিক বিষয় পুরোটা ওনার কাছে, সেটা আশা করতে গিয়ে তো আমরা আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করে ফেলেছি, সে কথাও তো আসে, এই প্রশ্ন আসে। কারণ আমরা দেখা গেছে যেটা আদালতের বিষয়, বিচারের বিষয়, এটাও প্রধানমন্ত্রীর কাছে চাই। নীতিগতভাবে সেটা সুন্দর নয়,
কিন্তু উপায়হীন হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে আমাদের তো কারো না কারো কাছে ভরসা চাইতে হবে। তো ওই জায়গা থেকে আশাবাদ আমরা যে প্রধানমন্ত্রী যদি অন্তত, তিনি তো আর নিজে করবেন না, একটা প্রক্রিয়ার মধ্যে আনবেন এবং আইনি প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আনবেন। বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, নিশ্চয়ই তারা চাইলে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারেন বাংলাদেশে। জি। এখানে একটা কথা উল্লেখ করে সামান্য একটু, পান্না ভাই বা আমরা ওই সময় সম্ভবত ছাত্র, খুব ব্যাপক বেড়ে গিয়েছিল একটা প্রবণতা অ্যাসিড নিক্ষেপ, এটা এরশাদ আমলে। তো দেখা গেল মাত্র একটা আইন করা হয়েছে, কোনো অ্যাকশনে কিন্তু যায়নি, অর্থাৎ অ্যাকশন করা লাগেইনি, মৃত্যুদণ্ডের একটা আইন করা হয়েছিল, অটোমেটিক্যালি থেমে গেছে অ্যাসিড সন্ত্রাস। না, শুধু আইন না, তখন সামাজিক যেই ইয়েগুলা অ্যাক্টিভিটিসগুলা, সুশীল সমাজের প্রতিনিধিদের বা কালচার অ্যাক্টিভিটিস, তারা যে প্রচারণা চালাচ্ছিল জি, এটিকে কেন্দ্র করে, এই এই সামাজিক প্রচারণা বা রুখে দাঁড়ানো, এটাই মানে একেবারে শূন্যে নামিয়ে নিয়ে এসেছিল অ্যাসিড সন্ত্রাসের বিষয়টি।